নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। আগে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যা আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর, অর্থাৎ ৪৭তম প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি আমেরিকার দায়িত্ব নেওয়ার পর অনেক দেশেই কিন্তু অনেক চেঞ্জেস আসবে, অনেক পরিবর্তন হবে। তার মধ্যে বাংলাদেশ কিন্তু অন্যতম ছিল। কেন? কারণ বাংলাদেশে যে অস্থির অবস্থা চলে আসছে, সেই অস্থিরতা কিন্তু আবারও শুরু হবে, অন্যভাবে শুরু হবে। এবং সেখানকার যারা সংখ্যাগুরু দুক্ষেত্রেই কিন্তু তাদের বিভিন্ন রকম সমস্যা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা খুব বড় প্রশ্ন উঠবে। ঠিক সেরকম আমরা যেরকম পূর্বাভাস দিয়েছিলাম আপনাদেরকে এরকমই টক শো থেকে, সেরকমটি কিন্তু হলো। কেন কথা বলছি? কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু অনুদান যা বাংলাদেশকে দেয়া হতো আমেরিকার পক্ষ থেকে, বন্ধ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। বুঝতে পারছেন যে এই যে নোটিশ, এর ফলে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ, সেখানকার মানুষজনের ভবিষ্যৎ কি, এই নিয়েই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের আজকের টপিক, আজকের আলোচনা। প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার, যে আগেও আপনাদেরকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিয়েছিলাম আমরা, সেটাই কিন্তু আসলে ঘটলো। বিস্তারিত কথা বলবো অর্কদার সঙ্গে। অর্কদা আমাদের পাশে আছেন। অর্কদা, আপনাকে স্বাগত জানালাম আজকে এই টক শোতে। আপনি আগেও কিন্তু আমরা যখন অনুষ্ঠান করেছিলাম বিভিন্ন ক্ষেত্রে আপনি বলেছিলেন প্রথম ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর, প্রেসিডেন্ট হওয়ার পর অনুদান বন্ধ। কিভাবে দেখছেন? তার আগে দু তিনটে কথা বলা প্রয়োজন। ২৬শে জানুয়ারি রাত্রে ঢাকার রাজপথে আবার ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৭টি কলেজের ছাত্রদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই কলেজগুলোর ছাত্রদের দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনতা থেকে মুক্ত করে তাদেরকে স্বায়ত্তশাসন দেয়া হোক। তারা এই মর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর কাছে স্মারকলিপি দিতে যায়। তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ করা হয়। তখন কলেজের ছাত্রদের হঠাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লাঠি সোঁটা নিয়ে তাদের উপর চড়াও হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসনাত আবদুল্লাহ ওর মধ্যে গেলে পরে তিনি নিগৃহীত হন। ২, বাংলাদেশের জনপ্রিয় এবং বিতর্কিত অভিনেত্রী পরীমণি, যার একটা শোরুম উদ্বোধনের কথা ছিল, তৌহিদি জনতা এবং হেফাজতে ইসলামের কট্টরপন্থীদের বাধায় তিনি করতে পারলেন না। এর আগেও চট্টগ্রাম শহরে আরেকজন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর একটা শোরুম উদ্বোধন এইভাবেই বাতিল হয়ে যায়। ৩, ইসলামিক ফাউন্ডেশন বলে একটা সরকারি প্রতিষ্ঠান আছে ঢাকায়, তার অধিকর্তা তিনি পরিষ্কার বলেছেন যারা শরিয়া মানবে না তাদেরকে কোতল করতে হবে। সম্ভবত ঢাকাতে কোনো একটা ডেক পার্টি হচ্ছিল, তরুণ ছেলেমেয়েরা করছিলেন। তিনি বলেছেন ওখানে উলঙ্গ মেয়েদের দেখা গেছে, এটা ইসলাম বিরোধী, এটা শরিয়া বিরোধী, এদের কোতল করতে হবে। সরকারি পদে থেকে একজন এরকম কথা বলছেন, সরকার ব্যবস্থা নেয়নি। ৪, খুলনা শহরে একজন হিন্দু যুবক, সে কোথায় একটা ম্যানেজমেন্টের ছাত্র, সেটা দোকানে চা খাচ্ছিল, তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। ৫, উপদেষ্টা মাহফুজ একটা জনসভায় বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হবে না। এই ৫টা ঘটনার কথা বললাম এই জন্যই, বাংলাদেশে যে আইনের শাসন বলতে বিন্দুমাত্র কিছু অবশিষ্ট নেই, এগুলো তার চর্চান্ত প্রমাণ। এবং ৮০টার উপর মাজার আক্রান্ত হয়েছে, শুধু হিন্দু মন্দির নয়, বাউলের আখড়া, মাজার সব কিছু আক্রান্ত হয়েছে, এবং আক্রান্ত মাজারের সংখ্যা ৮০। এই প্রেক্ষিতে দেখতে হবে, এবং আমরা আগেও বলছি যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র পরিণত হয়েছে। ট্রাম্পের এই নতুন প্রশাসনে যারা আছেন তারা লেফট লিবারালদের বিরুদ্ধে এবং র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে। ইউএস এইড, যেটা বিগত ৬০ বছর ধরে চলছে, প্রতি বছর
আমেরিকা এই ক্ষেত্রে বরাদ্দ করে $70-75 বিলিয়ন। এখনো পর্যন্ত ইসরায়েল পেয়েছে সর্বাধিক $312 বিলিয়ন। ইসরায়েল এবং ইজিপ্ট অনুদান পাবে, কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য দেশ পাবে না। বাংলাদেশ $5 বিলিয়ন ইউএস এড চেয়েছিল, কিন্তু তারা পাচ্ছে না। সিগনিফিক্যান্ট। বাংলাদেশ একই আর্থিক সংকটে ভুগছে, আর ইউএস এডগুলো কিন্তু লোন নয়, এটা টাকাটা দিয়ে দেওয়া হয়, ফেরত দেওয়ার ব্যাপার নেই, সুদও নেই। 2, ডোনাল্ড লু, যিনি ইউএস স্টেট ডিপার্টমেন্টে সাউথ ইস্ট এশিয়া বিষয়ক সেক্রেটারি, তাকে ট্রাম্প বরখাস্ত করেছেন। এই ডোনাল্ড লু বিভিন্ন দেশে রেজিম চেঞ্জের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। তিনি 2013 থেকে 17 সাল পর্যন্ত আলবেনিয়ায় আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, সেখানেও সমস্যা তৈরি করেন। তিনি ইমরান খানের ক্ষমতা থেকে চলে যাওয়ার পিছনে তার ভূমিকা ছিল বলে অনেকে বলেন। তিনি ভেনিজুয়েলায় রেজিম চেঞ্জ ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছিলেন, টাকা পয়সা দেন। উনি আমেরিকার ডিপ স্টেট, ইউএসএ আর এই লোকটা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। এই ভদ্রলোকই কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন, যখন শেখ হাসিনা ক্ষমতাসীন, পরিষ্কার বলেছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপ যদি আমেরিকার হাতে শেখ হাসিনা তুলে দেন, তাহলে যতদিন শেখ হাসিনা জীবিত থাকবেন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হননি। এই ডোনাল্ড লু হচ্ছে রেজিম চেঞ্জের মূল কারিগর, ডেমোক্র্যাট প্রশাসনের আস্থাভাজন এবং ইউনুসের খুব ঘনিষ্ঠ। এই ডোনাল্ড লুকে তাড়িয়ে দিয়েছেন ট্রাম্প, এবং একই সঙ্গে ইউএস এড বন্ধ করেছেন। এই দুটো হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ। শপথ নেওয়ার আগেই ট্রাম্প মার্শা বার্নিকাট 2013 থেকে 17 পর্যন্ত বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তাকে অপসারণ করেছিলেন। তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট, স্টেট ডিপার্টমেন্টে কাজ করতেন, তাকে অপসারণ করা হয়েছে। এবার করা হলো ডোনাল্ড লুকে, অর্থাৎ ইউনুসকে নাস্তানাবুদ করে ছাড়বেন ট্রাম্প। দুজনের সম্পর্ক অহিনকুল বললে কম বলা হয়। বেশ, অর্কদা, স্বাভাবিকভাবেই আমি নেক্সট যেটা আপনাকে প্রশ্ন করব, এই যে যে অনুদান বন্ধ করা হলো, ইউএস এডের প্রসঙ্গ আপনি তুললেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্থনৈতিকভাবে, ফিনান্সিয়ালি এতটা নির্ভরশীল বাংলাদেশ ইউএসের ওপর, কতটা ক্ষতিগ্রস্ত হবে তার ফিনান্সিয়াল? বলে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। 1 কিলো চাল কিনলে বাংলাদেশের মানুষ ডাল কিনতে পারে না। মাছে বাদে বাঙালি সবাই মাছ খেতে ভালোবাসে, মাছ কিনতে পারছে না, মাছের কাঁটা কিনে বলেছেন আপনি আগে, তাদেরকে রসনা নিবারণ করতে হচ্ছে। আর বেকার কত? 30%। তার মধ্যে বহু শিক্ষিত বেকার। বেক্সিমকো, গাজী টাওয়ার্স, প্রাণ গ্রুপের মতো কনগ্লোমারেট বন্ধ হচ্ছে। কত যে বেকার হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই। আমি তো শুনলাম যে অল্প শিক্ষিত মাতৃশক্তি বাংলাদেশে বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত, তাদের চাকরি চলে গেছে। পরিবার চালাতে তারা অনেকে এমন পন্থা বেছে নিয়েছেন যেগুলো আমি বলতে পারবো না, বাধ্য হয়েছেন। কারণ জঠরের জ্বালা বড়, সেটা ইউনুস কিছু করতে পারেনি। ইউনুস নাকি অর্থনীতিবিদ, যদিও নোবেলটাও অর্থনীতিতে পায়নি, ও টাকা পয়সা দিয়ে নোবেলটা কিনেছিল। যে অর্থনীতিবিদ একটা দেশের অর্থনীতিকে শোধরাতে তো পারেই না, বরঞ্চ 30 বছর পিছনে নিয়ে যায়, আমার তো মনে হয় ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। নিজের কাজটা কিন্তু গুছিয়ে নিয়েছে। বাংলাদেশ সরকার 530 কোটি টাকা কর হিসাবে ওর কাছ থেকে পেত, ব্যক্তিগতভাবে ইউনুসের কাছ থেকে। সেই করটাও মুকুব করেছে। গ্রামীণ ব্যাংক, ইউনুস যার ম্যানেজিং ডিরেক্টর ছিল, 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকে বাংলাদেশ সরকারকে কোনো টাকা দিতে হবে না। 2, এটা কিন্তু নিজের স্বার্থে করেছে। আইএমএফ বলে দিয়েছে আমরা এখন ঋণ দিতে পারবো না, জুন মাসের আগে কিস্তি দেব না, এবং বহু শর্ত মানতে হবে। এখন ইউনুসের কিছু লোকজন বলছে এখানেও ভারতের হাত দেখছে, কারণ গীতা গোপীনাথন, যিনি জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর আইএমএফের, তিনি ভারতের ভূমিপুত্র, কেরলের মেয়ে, কলকাতাতে বোধহয় জন্ম। তিনি নাকি কলকাঠি নেড়ে বাংলাদেশ সরকারকে বিপদে ফেলতে চাইছেন।
মানে ইন্ডিয়ার ইনভলভমেন্ট আছে। ইন্ডিয়ান ইনভলভমেন্ট। ওরা বলছে যে হাসিনা সরকার 450 কোটি ডলার আইএমএফ এর কাছ থেকে চেয়েছিল, আইএমএফ দিয়েছিল 470 কোটি ডলার, এক্সট্রা 20 কোটি ডলার। কারণ আওয়ামী লীগ, শেখ হাসিনা, ভারত এই ইকোসিস্টেম কাজ করছিল। এখন ইউনুসকে বিপদে ফেলতে আইএমএফ, ভারত সবাই মিলে পথে নেমেছে। শেষ দুটো প্রশ্ন করব, তাহলে কি আলটিমেটলি নেক্সট কি হতে পারে, নেক্সট পদক্ষেপ এই অনুদান বন্ধের পর? বাংলাদেশের মানুষ লাথি মেরে ইউনুসকে তাড়াবে এবং তার জঙ্গি সহযোগিতা। শোনো, বাংলাদেশে পিউ সমীক্ষা এটা করেছে, PEW। তারা বলছে 57% বাংলাদেশের মানুষ ভারত বন্ধু। 57%? 57। আমার ধারণা 57 হচ্ছে ভীষণ রকম প্রো ইন্ডিয়া, আর 13% আছে তাদের ভারতের উপর কিছু অভিমান আছে, কিন্তু তারা সেই অর্থে আগবারকা ভারত বিরোধী নয়। আর 30% আছে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যারা জামাত, হেফাজত এদের সমর্থক, তারা ভারত বিরোধী। এই অংশটাই এখন বাংলাদেশে রাজ করছে। কিন্তু সাধারণ মানুষ বুঝছেন যে 5ই অগস্টের আগে তাদের মোটা ভাত কাপড়ের অভাব ছিল না, এখন মোটা ভাত কাপড়ের অভাব। শুধু ভারত বিরোধী জিগির তুলে আওয়ামী লীগ সব গণ্ডগোলের জন্য দায়ী বলে তো মানুষের আরে পেট চলবে না। মানুষেরা বুঝতে পারছে সংবিধান বদল করে দেব, মুজিবকে সরিয়ে দেব, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, বিএনপির বিরুদ্ধে এখন পথে নামা শুরু করে দিয়েছে এরা, অর্থাৎ এবং সার্বিক দুর্নীতির অভিযোগ উঠছে এই ছাত্রদের বিরুদ্ধে। ওরা যেখানে অফিস করেছে রূপায়ণ টাওয়ার ঢাকায়, পশ এরিয়া, এই যে জুলাই ফাউন্ডেশন থেকে সার্জিস সরে দাঁড়িয়েছে, জুলাই ফাউন্ডেশনে কোটি কোটি টাকা আছে। আচ্ছা, যারা ওই অভ্যুত্থানে অংশ নিয়ে গুরুতর আহত হলেন, অঙ্গহানি হলো, তাদের চিকিৎসার কী ব্যবস্থা করেছে? কি ব্যবস্থা করেছে? তাদের নাকি বিদেশে গিয়ে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে, করেছে? করেনি। অর্থাৎ এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, তোলাবাজি চলছে, পছন্দের ব্যবসায়ীকে বরাত পাইয়ে দেওয়ার খেলা শুরু হয়ে গেছে, তার বিনিময়ে কাটমানি পাচ্ছে। তাহলে এর ফলে কী হবে? ইউনুস করেছে এটাকে। সম্মান থাকলে ইউনুসের উচিত পদত্যাগ করে চলে যাওয়া, আর যদি ওর সম্মান না থাকে, ও যদি লোভী হয়, ও হচ্ছে হতবীর্য বৃদ্ধ, 84 বছর বয়সে ও বীর্য নেই, ওর হতবীর্য। হ্যাঁ, তো তাহলে বাংলাদেশের মানুষ ওর পশ্চাৎ দিলে লাথি মেরে ওকে তাড়াবে। শেষ প্রশ্ন, আমাদের কিন্তু অনুষ্ঠানে আমরা দেখেছি বাংলাদেশের অনেক মানুষ কিন্তু কমেন্ট করেন, অনেক মানুষ দেখেন, প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেষ প্রশ্ন করবো অর্কদা। তাহলে আপনি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বলছিলেন যে ইউনুসের থোতা মুখ কি ভোতা করে দিলেন ট্রাম্প? ইয়ে তো পেলা ঝাঁকি হ্যায়। ট্রাম্প যেটা করেছেন, এমন পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে, একদিন দেখবেন বাংলাদেশের কাগজ, টিভি চ্যানেল সকালবেলা ব্রেকিং নিউজ দেখাবে, ডক্টর মোহাম্মদ ইউনুস রাতের অন্ধকারে পদত্যাগপত্র দিয়ে প্যারিস চলে গেছে। ও যদি সম্মান, যতটুকু সম্মান অবশিষ্ট আছে সেটা যদি রাখতে চায়, জীবনের উপান্তে এসে যা কাজ করেছে সেই কাজগুলো টিকিয়ে রাখতে চায়, অবিলম্বে স্টেপ ডাউন করে প্যারিসে চলে যাওয়া উচিত। আর যদি না করে, যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, যদি পাকিস্তানের ISI এর সঙ্গে হাত মিলিয়ে জঙ্গি সহযোগিতা, যারা ওর সরকারকে সমর্থন করছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী ষড়যন্ত্রের কাজে ব্যবহার করে, বলে রাখলাম, বাংলাদেশ নিজের মানচিত্র ধরে রাখতে পারবে না। 140 কোটি ভারতবাসীকে যদি হুমকি দেয় জঙ্গি জেহাদিরা, আমরা মাথা গুড়িয়ে দেব, ঘুষকার মারেঙ্গে। এটা হচ্ছে নতুন ভারতের স্ট্র্যাটেজি। এবং ইউনুস যেভাবে জঙ্গিদের এপিসেন্টার পাকিস্তানের সঙ্গে মাখামাখি করছে, ও ভারত বিরোধী চক্রান্তের এক অংশ বলে আমাদের মনে হচ্ছে। তাই আমরা সমস্ত কাজকর্মের উপর নজর রাখছি। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। চুল চেরা বিশ্লেষণ বলতে যা বোঝায়, আমরা অন্যান্য পর্বের মতো টকশোর মতো কিন্তু আজকেও আপনাদের সামনে চুল চেরা বিশ্লেষণ বলতে সেটাই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। অর্কপ্রভ সরকার, প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, আপনাদের সামনে কিন্তু তুলে ধরলেন। এখন দেখবার বিষয়
যে সত্যি ডোনাল্ড ট্রাম্প এই অনুদান বন্ধ করার পর কি হয় বাংলাদেশের ভবিষ্যৎ, এবং শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূস কবে দেশ ছেড়ে পালাবেন, পালাতে বাধ্য হবেন, নাকি এক রাত্রিবেলা পরদিন সবাই আমরা জানতে পারবো, বাংলাদেশের মানুষরাও জানতে পারবেন যে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। এরকম অনেক শোজ আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, নমস্কার।